আচ্ছা দেখো, এখানে একটা ভুল হয়েছে। এটা হচ্ছে যে এটা তো 60 ডিগ্রি হবে না। আমি এটা ভাবছিলাম যে এটা 90 ডিগ্রি, তাহলে এটা 30 হলে এটা 60, বাট এটা 60 না। এটা কত হবে এই কোণটা? ফাইভ। এটা হবে 75। ওকে। আর এটা হচ্ছে 90। তাহলে এখানে সাইন 150 তো এইগুলো তো হবে না। ওকে। আচ্ছা, এইদিকেও তো সেম কাহিনী, এটাও তো 75ই। ওকে, তাহলে এখন 75 + 90, 75 + 90, এটা হচ্ছে 165। তাহলে এটা হচ্ছে 165। তাহলে সাইন 165 এর মান কত? আচ্ছা, সাইন 165 এর মান আসবে, এটাকে দশমিকে নিলে 2588। আর এটা তো হচ্ছে হাফ, এবং ডাব্লিউ এর মানও দেওয়া। না সরি, ডাব্লিউ তো বের করতে হবে, টি এর মান দেওয়া। টি এর মান হচ্ছে 10.36.2588, আর এটা হচ্ছে হাফ, মানে হচ্ছে 0.5। এটা হচ্ছে ডাব্লিউ এর মান। এটার অ্যান্সার হয় 20.014। এখন এটা তো এইভাবেও করা যাবে এবং এটা অন্যভাবেও করা যাবে। আমরা লব্ধির সূত্র দিয়ে যদি এটা করি, এটা হবে না? হ্যাঁ, হবে। লব্ধির সূত্র দিয়েও কিন্তু হবে। এই লব্ধির সূত্র দিয়ে এটা কিভাবে করবো? লব্ধি সূত্র। আহ, বলো। এই দুইটার লব্ধি কাজ করবে হচ্ছে ডব্লিউ এর বিপরীত দিকে। হ্যাঁ, তো আমরা এখানে এটা ডাব্লিউ এর মান তাহলে কিভাবে বের করবো? লব্ধির মান বের করলেই তো ডব্লিউ এর মান বের হবে না? আচ্ছা, এটা তো বুঝছো যে টি এবং টি এর লব্ধি ডাব্লিউ এর আহ, এই বিপরীত দিকে কাজ করবে, ঠিক আছে, কিন্তু আমরা ম্যাথটা এখানে কিভাবে করবো হুম। বলো। এখন আমি এখানে কি লিখবো সেটা বলো। এটা হচ্ছে টি স্কোয়ার প্লাস, মানে লব্ধির সূত্রটা। হুম, তো বলো বলো। টি স্কোয়ার প্লাস 2 হুম, এরপর কি? 2t² cos 30 ডিগ্রি রুট ওভার আছে বেশ। হ্যাঁ, এইটা হবে ডাব্লিউ এর মান। তো এখন এখান থেকে টি এর মান দেয়া আছে, এখান থেকে ডাব্লিউ এর মান বের করলে দেখবা যে এইটাই আসে। ওকে। এখন এখানে বলছে যে এসিবি সুতাটির দুই প্রান্ত এ এবং বি বিন্দুতে আবদ্ধ। আচ্ছা, এবং এখানে 20 কেজি ভরকে সি বি বরাবর T1, এবং উলম্ব রেখা সি এ বরাবর 10 নিউটন, এবং সি এর সাথে সমকোণে ক্রিয়ারত T2। এত বড় প্রশ্ন করলে তো। আচ্ছা, এখানে এ সি বি আমরা আগে একটা সুতা এখানে আঁকলাম। আচ্ছা, এবং সি বিন্দুতে সি বি বরাবর হচ্ছে T1। ওকে, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি।
সি বি বরাবর T1 এবং সি এটা হচ্ছে যে একটা উলম্ব রেখা, তাহলে আমাদের এখানে সি এ কে আঁকতে হবে একটা উলম্ব রেখা। তাহলে সি এ আমরা আঁকবো এমন ভাবে, এটা হবে একটা লম্ব রেখা। আচ্ছা, তাহলে সি বি বরাবর যে কাজ করবে এটা হবে T1, তাহলে সি বি বরাবর হচ্ছে T1। ওকে, তাহলে সি বি বরাবর T1 এবং সি বি, আচ্ছা, সি এ বরাবর 10 নিউটন, তাহলে এটা হচ্ছে 10 নিউটন, এটা হচ্ছে সি পয়েন্ট। ওকে, এবং সি এ এর সাথে সমকোণে ক্রিয়ারত T2 বল, সি এ এর সাথে সমকোণে ক্রিয়ারত T2 বল এখানে কাকে সাম্যাবস্থায় রাখতেছে? আচ্ছা, সি বিন্দুতে একটা বলছে যে 20 কেজি ভর আছে। ওকে, তাহলে 20 কেজি ভরকে, আচ্ছা দেখো এখানে আমাদের ভরটা হচ্ছে 20 কেজি, এই ভরটাকে তিনটা বল এখানে সাম্যাবস্থায় রাখছে। একটা হচ্ছে সি বি বরাবর T1, উলম্ব রেখা সি এ বরাবর 10 নিউটন। আচ্ছা দাঁড়াও, এগুলা এইসব প্রশ্নের বাংলা ভাষা খুবই কনফিউজিং আর কি। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখানে আছে আমাদের একটা 20 কেজি ভর। তো এটার যে ওজন আছে দেখো, এখানে একটা বল যেহেতু নিউটনে দেওয়া, তো আমরা সবগুলোকে নিউটনে নিয়ে যাই, তাহলে 20 কেজি 9.8 দ্বারা গুণ করলে হবে 196। তাহলে এটা হচ্ছে 196 নিউটন। আচ্ছা, তো এখন এই বলটাকে সাম্যাবস্থায় যদি আমরা রাখতে চাই, এখন একটা জিনিস এখানে খেয়াল করো, আমরা যদি এখানে ভেক্টরের নলেজ অ্যাপ্লাই করি, তাহলে এই 10 নিউটন এবং এই 196 নিউটনের লব্ধি, এটা তো নিচের দিকেই কাজ করবে না, 186 নিউটন। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এইখানে আর আরেকটা বল আছে T1। ওকে, তো আমরা এখন T2টা কোন দিকে দিব? এখানে বলছে সি এ এর সাথে সমকোণে, তো সমকোণে সি এ এর সাথে সমকোণে এই দিকেও হইতে পারে অথবা এটা পিছনের দিকেও হইতে পারে। তাহলে আমরা T2 সামনের দিকে দিব নাকি পিছনের দিকে দিব? এখন এখানে বল আছে কিন্তু 186 নিউটন, T1 এবং T2। এখন T2 কে কোন দিকে দিলে 196, না সরি 186 নিউটন সাম্যাবস্থায় আসার সম্ভাবনা থাকবে, বলো? পিছনের দিকে। হ্যাঁ, পিছনের দিকে। কারণ আমরা যদি সামনের দিকে দিই T1, তাহলে T1 এবং T2 কে যদি সামনের দিকে দেই, তাহলে এই দুইটার লব্ধি কিন্তু চলে যাবে এই বরাবর। তো এই বরাবর লব্ধি যদি চলে যায়, এটা তো কখনোই 186-র সাথে সাম্যাবস্থায় থাকতে পারবে না। আর এখন আমরা যদি T2 কে পিছনের দিকে দেই, তাহলে T1 এবং T2 এর লব্ধি এটার উল্টো দিকে হওয়ার চান্স আছে, তখনই কেবলমাত্র এরা সাম্যাবস্থায় থাকতে পারবে। আচ্ছা, তো এই জিনিসটা এখানে বোঝা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা এটা বুঝছো আশা করি। তো এগুলো অবশ্যই খুবই ভালো মতো এগুলো বুঝে বুঝে এগুলো করতে হবে, নাহলে পরীক্ষার খাতায় যদি তোমার চিত্র আঁকাইতে সমস্যা হয়, লামি লিখতে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ চিত্রের উপরেই কিন্তু লামির উপপাদ্যটা ডিপেন্ড করে যে আমরা কোনগুলা কিভাবে নিচ্ছি। ওকে, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা তো প্রশ্নেই বলা যে এটা এসি এর সাথে সমকোণে T2। ওকে, তাহলে এখন পুরো পুরো ব্যবস্থাটা এখানে যেহেতু সাম্যাবস্থায় আছে, তাহলে এখন দেখো এই যে আমরা যদি এখানে 10 নিউটন নেই, 196 নিউটন নেই, T1 নেই, T2 নেই, তখন কিন্তু আমাদের চারটা বল হয়ে যায়। লামি কিন্তু চারটা বলের জন্য হবে না, লামির জন্য সবসময় তিনটা বল লাগবে। তো এই জন্য আমরা এই যে 10 নিউটন আর 196 নিউটনের যে লব্ধি, এইটা 186 নিউটন, এবং এটা যে 196 নিউটন যেই দিকে কাজ করতেছে ওই বরাবর যে কাজ করবে, এটা প্রশ্নে লিখতে হবে। লিখতে পারবো না এটা ভেক্টরের নলেজ থেকে, যে এখানে 10 নিউটন এবং 196 নিউটন পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল, তাহলে এদের লব্ধি হবে
এই দুটো বিয়োগফল, মানে 196 - 10, এবং এই লব্ধির দিক হবে বড় বলটার দিকে, অর্থাৎ 196 এর দিকে। এগুলো আশা করি লিখতে পারবো। এবং আমি কিন্তু ম্যাথ করতেছি ডিরেক্ট লামির উপপাদ্য নিয়ে পাই। এই লাইনটা আমি কিন্তু ডিরেক্ট লিখতেছি অনেক কিছু বোঝানোর পরে। তো পরীক্ষার খাতায় কিন্তু ডিরেক্ট লামির উপপাদ্য নিয়ে পাই এটা লিখলে হবে না, এই যে এর আগে পরে যেগুলা মানে লিখতে হবে, এগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। আচ্ছা, এখন আমরা এখানে যদি লামির উপপাদ্য নেই, তো এই জন্য মেইনলি মানে ভেক্টরকে এইচএসসি সায়েন্সের সবচেয়ে ফান্ডামেন্টাল চ্যাপ্টার বলা হয় আর কি। মানে ভেক্টর না পারলে তুমি ফিজিক্সে অনেক জায়গায় প্রবলেম হবে, এবং ম্যাথে তো এখানে প্রবলেম তো হবেই, স্থিতিবিদ্যায়, কারণ এখানে অনেক জায়গায় ভেক্টর আছে, এবং পরবর্তী চ্যাপ্টারে গিয়েও ভেক্টর আছে। ম্যাথের ম্যাথের এই দুইটা চ্যাপ্টারে ভেক্টর লাগে। আরো একটা চ্যাপ্টারে লাগতো, মানে ভেক্টর নামই আমাদের একটা চ্যাপ্টার আছে যেটা শর্ট সিলেবাসের নাই জন্য আমরা পড়ি নাই। বাট ফিজিক্সের হচ্ছে যে অলমোস্ট 80% চ্যাপ্টারই আমাদের ভেক্টরের কিছু না কিছু নলেজ লাগে। ওকে, তো এখন আমরা যদি এখানে লামি নেই, তাহলে আমরা তো এখানে 10 নিউটন আর 196 এর লব্ধি নিয়ে নিয়েছি, তাহলে আমাদের এখানে 10 কিন্তু হিসাব থেকে বাদ। তাহলে থাকে T1, T2 এবং 186। তাহলে আমরা যখন T1 নিব, তখন এই দুইটার মধ্যবর্তী কোণ T2 এবং 186, এটা কত? এটা হচ্ছে 90। T2 নিলে T1 এবং 186 এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, এখানে আমাদের প্রশ্নে কিছু মান দেয়া, সি এ বি হচ্ছে 90 ডিগ্রি, এটা তো না বলে দিলেও হইতো, এবং এ সি বি বলছে এটা হচ্ছে 45। এটা 45 হলে এইটা 45। তাহলে এখানে খেয়াল করো, এই যে T1 এবং 186 এর মধ্যবর্তী কোণ এখানে কত? 90 + 45 না? হ্যাঁ। আর এইখানে ডাব্লিউ /T1 এবং T2 এর মধ্যবর্তী কোণও কিন্তু 90 + 45। এই যে T1 এবং T2 এর মধ্যবর্তী কোণ 90 + 45, তাহলে এখানে আমাদের T1 এর মান বের করতে বলছে। তো T1/1, ডাব্লিউ এর মান কিন্তু এখন দেখো এখানে ডাব্লিউ কিন্তু 196 নাই। আচ্ছা, তুমি এটাকে ডাব্লিউ ড্যাশ এটাকে ধরতে পারো, কারণ আমরা তো এখানে টোটাল ডাব্লিউটা নিয়ে লিখিনি, এখানে আমরা শুধুমাত্র 186 নিয়ে লিখছি। আচ্ছা, এটা ডাব্লিউ ড্যাশ 186 / sin, এটা হচ্ছে cos 45। cos 45 এর মান হচ্ছে 1/√2। তাহলে এটা আসে 263.04 নিউটন। আচ্ছা দেখো, এখানে T2 এবং ডাব্লিউ এর মান সেম হবে, কারণ T2 এর নিচেও 90 + 45, এইখানে 90 + 45, তো দুইটা তো চলে যাবে, তাহলে এখানে T2 সমান ডাব্লিউ হবে। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, তাহলে তো আমাদের এগুলো শেষ। এখন এখানে বলছে যে ডাব্লিউ ওজনের একটি গোলকের কেন্দ্র সি, একটি রশ্মি এ বি এর বি প্রান্ত গোলকের সাথে এবং এ প্রান্ত দেওয়ালে আটকানো, এ বি রশ্মি এবং গোলকের ব্যাসার্ধ সমান। আচ্ছা, ও এদের দৈর্ঘ্য এ একক হলে এ বি সুতাটির টান নির্ণয় করো। ওকে, তো এই যে দেয়ালের সাথে গোলকের ম্যাথ আমরা কিন্তু এর আগেও কিন্তু করছিলাম, এগুলো মনে আছে?
হ্যাঁ। আছে। ওকে, এগুলো কিন্তু মনে থাকা লাগবে কিন্তু। আচ্ছা, এখন এখানে বলছে যে একটি গোলকের সেন্টার হচ্ছে সি। ওকে, আমরা এটা দিলাম। এবি, একটি রশ্মি এবি এর বি প্রান্ত গোলকের সাথে এবং এ প্রান্ত দেওয়ালে। তাহলে এখানে আমাদের গোলকের, আচ্ছা দাঁড়া এটা আগে কেন্দ্রের সাথে যুক্ত করি। ওকে, তাহলে এই যে একটা এ প্রান্ত আছে দেওয়ালে, বি প্রান্ত আছে গোলকের সাথে, আর সি তো এটার কেন্দ্র। ওকে, এবি, এটার যে, তাহলে প্রশ্ন অনুযায়ী এবি এবং এই গোলকের ব্যাসার্ধ সেম, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, এবি সমান বি সি। এবং এদের এদের দৈর্ঘ্য, অর্থাৎ এবি এর দৈর্ঘ্য বলছে স্মল এ, তাহলে এই গোলকের ব্যাসার্ধ যে বি সি, এটাও কি হবে, স্মল এ হবে না? আচ্ছা, এবং আমরা ওই দিন তো এটা দেখছিলাম যে এখানে যেহেতু দেয়াল অথবা তল, এটা এই গোলকের উপর এটা লম্বভাবে একটা প্রতিক্রিয়া বল একে প্রয়োগ করবে। তাহলে এখানে আমাদের প্রতিক্রিয়া বল হচ্ছে আর। ওকে, এগুলো একদমই সহজ। তাহলে এই লেখাগুলো হচ্ছে যে লিখবা। আচ্ছা, লেখার পরে আমাদের সুতার টান, এটা তো টি কাজ করবে, ধরো টি এখানে কাজ করবে এই বরাবর আমরা জানি। এবং এই গোলকের যে ওজন, এটা কাজ করবে এই বরাবর। তাহলে আমরা এখানে তিনটা বল কিন্তু আমরা এখানে পাইছি অলরেডি, টি, ডাব্লিউ এবং আর। ওকে, আচ্ছা এখানে আর কিন্তু আমাদের প্রশ্নে বলা নাই, তাহলে আর আমরা জাস্ট সূত্র লেখার ক্ষেত্রে লিখবো, বাট পরবর্তীতে ওইটা আর আমরা নিয়ে আসবো না ক্যালকুলেশনের মধ্যে। তাহলে আমরা যখন টি নিব, ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণ তো 90। আচ্ছা, যখন আর নিব, তখন টি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ, আচ্ছা, আমরা এই পয়েন্টটাকে একটা নাম দিই এ বি সি। এখানে তো দেয়া হয়েছে, এই পয়েন্টটাকে নাম দিই ডি। তাহলে টি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ এখানে কত, খেয়াল করো, 90 প্লাস এ সি ডি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন তুমি এখানে এ সি অথবা এই যে ডাব্লিউ বরাবর একটা পয়েন্ট তুমি এখানে দিতে পারো, দিয়ে তুমি এটাকে এসিই লিখতে পারো। তারপরের লাইনে এসিই সমান কি হবে, এই যে 90 প্লাস এতটুকু, আমরা এটা একবারই লিখছি আর কি। তো এটা তুমি আহ প্রথমে এসিই লিখে তারপর লিখলে হবে, কোনো সমস্যা নাই। আর আমরা যখন ডাব্লিউ নিব, তখন হচ্ছে দেখো এই কোণটা টি এবং আর এর এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা। তো আমরা যদি এটাকে একবারে লিখি, এটাকে কি লেখা যাবে, 180 মাইনাস এসিডি লেখা যাবে না? এটা বুঝছো? হুম, বুঝছি। আচ্ছা, তাহলে এখানে এর নিচে ওয়ান, এটা হচ্ছে কস এ সি ডি, আর এটা হচ্ছে সাইন এ সি ডি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে টি এর মান বের করা। তাহলে আর এখানে হিসাব থেকে বাদ, তাহলে টি এবং ডাব্লিউ এটা সমান নিলে সাইন এ সি ডি। তাহলে এখন আমাদের সাইন এসিডি এর মান এখানে বের করতে হবে। তো দেখো ওই ত্রিভুজটার মধ্যে এ সি ডি, এটা কি হবে, এর জন্য লম্ব কোনটা, লম্ব হচ্ছে এডি, আর এর জন্য যে অতিভুজ, এটা কোনটা, এ সি, এটা না? ওকে, তো এখন এসি এখানে কত হবে বলো তো, এবিও হচ্ছে এ একক, বি থেকে সি, অর্থাৎ এই গোলকের যেটা ব্যাসার্ধ এটা হচ্ছে এ একক।
তাহলে এসি সমান 2a। আচ্ছা এখন দেখো, আচ্ছা আমরা এটা একটু বের করি। ত্রিভুজ এ সি ডি তে এসি সমান হচ্ছে এ প্লাস এ, 2a। সিডি সমান এখানে কি হবে বলতো, সিডি তো বৃত্তের ব্যাসার্ধ না, এটা হচ্ছে এ। তাহলে আমাদের দরকার কি, এ বি। তাহলে এসি হচ্ছে অতিভুজ, সিডি হচ্ছে ভূমি। তাহলে এটা কি হবে, 2a এর উপর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে ভূমি সমান কি হবে, না সরি, লম্ব সমান কি হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তার উপর লম্ব 4a। তাহলে এটা হবে 3a, তাহলে এটা হচ্ছে √3a। এটা বুঝছো? হুম, বুঝছি। তাহলে এটা √3a, এ এ যদি বাদ দাও এটা √3/2। তাহলে সাইন এসিডি এর মান হচ্ছে √3/2। তাহলে এটা হচ্ছে ডাব্লিউ, এবং এটা হচ্ছে √3/2। তাহলে অ্যান্সার হচ্ছে 2 যাবে উপরে, 2w/√3। এটা হচ্ছে অ্যান্সার। ওকে। আচ্ছা, এটা দিনাজপুর বোর্ড 2021-এর এই ম্যাথে খ এবং গ দুই পার্টে এখানে দিয়ে দিছে। আচ্ছা, এটা একটু বড় হবে। তো এই ম্যাথ গুলা খুবই সাবধানে পড়বা আর কি, কারণ এগুলো চিত্র আঁকতে সমস্যা হলে পুরা ম্যাথই ভুল হয়ে যায়। ডাব্লিউ ওজনের একটা বস্তু এবি এবং এসি দুইটা সুতার সাহায্যে এ বিন্দুতে ঝুলিয়ে সাম্যাবস্থায় রাখা আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথম লাইন থেকে এখানে কি আঁকতে পারবো, এই বস্তুটাকে এ বিন্দু থেকে ঝুলানো হয়েছে এবং এবি এবং এসি হচ্ছে দুইটা সুতা। ওকে, তাহলে এটার চিত্রটা হবে, এখন খেয়াল করো, এ বিন্দু থেকে এই বস্তুটাকে ঝুলানো হয়েছে এবং সুতা দুইটা হচ্ছে এবি এবং এসি, তাহলে এই দুইটা বিন্দু হবে বি এবং সি। এটা আগে বুঝতে হবে। আচ্ছা, এবং এই জায়গা থেকে ডাব্লিউ ওজনের একটা একটা বস্তুকে যেহেতু এখান থেকে ঝুলানো হয়েছে, এর ওজন ডাব্লিউ নিচের দিকে। ওকে, এবং এখানে প্রশ্নে কিন্তু বলে দিছে যে এখানে সুতাগুলো বি এবং সি বিন্দুতে দেয়ালে আটকানো আছে, এটা বলে না দিলেও কিন্তু আমরা এই চিত্রটা আঁকাইতে পারতাম, কারণ আমরা এই লাইনটা না পড়েই তো এটা লিখছি। আচ্ছা, এবি এবং এসি সুতাদ্বয়ের টান T1 এবং T2। এবি এর টান হচ্ছে T1, এসি এর টান হচ্ছে T2, এবং উলম্ব রেখার সাথে কোণ যথাক্রমে আলফা এবং 30 ডিগ্রি। তাহলে উলম্ব রেখার সাথে কোণ, আচ্ছা তাহলে এখন আমাদের একটা লম্ব এখানে আঁকতে হবে। এখন দেখো, এই যে এখানে যেহেতু যথাক্রমে বলছে, তাহলে T1 এর কোণ হচ্ছে আলফা, মানে এই কোণটা হচ্ছে আলফা। আর T2 এর কোণ বলছে 30, তাহলে এই কোণটা হচ্ছে 30। আলফা এর মান কত হলে T2 টানের মান সর্বনিম্ন হবে? আলফা এর মান কত হলে T2 সর্বনিম্ন হবে? আচ্ছা, এটা একটা প্রশ্ন। এটা হচ্ছে খ নম্বরের প্রশ্ন সম্ভবত, এবং পরে বলছে ডাব্লিউ এর মান 10 নিউটন হলে এবং আলফা 30 ডিগ্রি হলে T1 T2 বের করতে বলছে। এটা তো সহজ, গ নাম্বারটা তো সহজ, আমরা তো একটু আগেই করে আসলাম। তো তোমার গ নাম্বারে ডাব্লিউ দেওয়া থাকবে, আলফা দেওয়া থাকবে, T1 T2 তো ইজিলি বের করা যাবে লামি দিয়ে। ওকে, তো এখানে খ নাম্বারটা আমরা যদি করি আগে। আচ্ছা, তো এখানে খ নম্বরের জন্য, আচ্ছা লামি নিলে এখানে কি হবে, আমরা যখন T1 নিব, T1 নিলে T2 এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ, আচ্ছা ধরো আমরা যদি নিচে একটা সরলরেখা আঁকা হয়,
ওকে, এইগুলা ম্যাথ খুবই ভালোভাবে এগুলা প্র্যাকটিস করবা, যাতে এগুলা নিয়ে ফুল কনফিডেন্ট থাকা লাগবে কিন্তু, কারণ এগুলা হচ্ছে যে মানে এমনিতে আহ, কোনো রকম করে গেলে কিন্তু হবে না। আচ্ছা, আমরা যখন T1 নিব তখন খেয়াল করো T2 এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ। T2 এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ এটা কত হবে বলো তো, এই চিত্র দেখে বলো। বলো। তাড়াতাড়ি বলো। এটা হবে সাইন 180 - 30। হ্যাঁ, এটা হবে 180 - 30, তাহলে আমরা এটাকে একবারে সাইন সাইন 150 লিখতে পারি। আর এখানে T2 আমরা যখন নিব ত- তখন হচ্ছে T1 এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ, এটা কত হবে? এটা হবে 180 - আলফা, যেহেতু আলফা দেয়া নেই। আর যখন আমরা ডাব্লিউ নিব তখন এটা হবে 30 + আলফা। আচ্ছা, এখন আমাদের এটা এটা আসছে। তো সাইন 180 - আলফাকে তো সাইন আলফা লেখা যায়। তো এখন উম, আমরা যদি যে কোনো একটা মান এখানে নেই, দেখো এখানে T1 সাইন 150 মান হচ্ছে হাফ, T2 এটা হচ্ছে আলফা। আচ্ছা, তাহলে এখানে বলছে আমাদের যে আলফা এর মান কত হলে T2 টানের মান সর্বনিম্ন হবে। তাহলে T2 সমান এখানে কি আসতেছে? সাইন আলফা T1/হাফ। আচ্ছা, এটা থেকে আমরা তো তেমন কিছু বুঝতে পারবো না। আচ্ছা দাঁড়াও, তো যেহেতু এটা থেকে বোঝা যাইতেছে না, আমরা হচ্ছে পরের দুইটা নিই, মানে T2 এর সাথে ডাব্লিউ এর সম্পর্কটা নিই। আচ্ছা, আমরা যদি T2 এর সাথে ডাব্লিউ এর সম্পর্কটা নেই, তাহলে এখানে হবে T2 এর নিচে সাইন 150। আচ্ছা, আমরা কি এখানে চিত্রকে আঁকতে কথা ভুল করছি? এবি এর টান হচ্ছে T1, এসি এর টান হচ্ছে T2, এবং উলম্ব রেখার সাথে এদের কোণ হচ্ছে এ বি এর টান T1, এ সি এর টান হচ্ছে T2, উলম্ব রেখার সাথে T1 এর কোণ হচ্ছে আলফা, T2 এর কোণ হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ, ঠিকই আছে তো। আচ্ছা, দাঁড়াও, আমাদের প্রশ্ন অনুযায়ী তো তাই হওয়া উচিত না? এ বি এর টান T1 এবং উলম্ব রেখার সাথে কোণ যথাক্রমে T1 এর কোণ হচ্ছে আলফা, T2 এর কোণ হবে 30। পুরো বইয়ে ভুল করে রাখছে। আচ্ছা। হম
সো ওয়েট, আমরা যদি এটা এখানে ডাব্লিউ এর সাথে, না না, তাহলে এটা হবে সাইন আলফা। আচ্ছা দেখো এখানে T2 সমান, এখানে নিচে সাইন 180 মাইনাস আলফার জায়গায় সাইন আলফা লেখা যায় না, আমরা এটা লিখছি। আর এটা হবে সাইন আলফা প্লাস 30। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা এখন এইখানে বলো যে এই এই মানটা আমাদের কখন সর্বনিম্ন হবে? জিরো হওয়া যাবে না, কিন্তু কোনো টান তো কখনো জিরো হবে না। এই টান কি কোনো জিরো হবে? এখন যদি বলো যে সাইন আলফা জিরো হলে সর্বনিম্ন, তো ওইটা তো হইলো না। তো এই সাইন আলফা এখানে জিরো হওয়া যাবে না আর কি, কারণ এখানে জিরো হলে তো সুতার টানই থাকবে না। তো এখানে সুতার টান তো অবশ্যই আছে। আচ্ছা দেখো, এই যে আমাদের এই যে যেটা হর, এইটা যদি সর্বোচ্চ হয়, তো হর সর্বোচ্চ হলেই তো যে কোনো ভগ্নাংশ সর্বনিম্ন হয় না? হুম। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে এখানে T2 এর মান সর্বনিম্ন হবে যখন এর হর সর্বোচ্চ হবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এটার হর সাইন আলফা প্লাস 30 সর্বোচ্চ হবে। আচ্ছা, তাহলে আমাদের এইটা লাগবে না আর কি, এই যে আমরা এখানে প্রথম যে T1 এবং T2 এর মধ্যে দেখাইলাম, এইটা দিয়ে আমরা আলফার মান এখানে কত হওয়া উচিত এটা বের করতে আসলে মানে পারতেছি না, কারণ ওইখানে সর্বনিম্ন ধরতে গেলে ওইখানে জিরো ধরা লাগে, তো সেটা তো আসলে হবে না। ওকে, এখন দেখো তো সাইন এবং কজের সর্বোচ্চ মান কত? সাইন কজের 1। 1। তো এখন যদি এটা 1 হয়, তাহলে আলফা প্লাস 30 সমান এখানে কত হবে? 90 ডিগ্রি। তাহলে আলফার মান এখানে কত হওয়া লাগে? 60 ডিগ্রি, এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে। আচ্ছা এখানে খ নাম্বারটা এখন পারা উচিত, এই যে খ নাম্বার ম্যাথ আমরা একটু আগেই এখানে করে আসলাম। এই যে এই ম্যাথটার মতোই হুবহু। আচ্ছা এখানে তারপরে লিখি। এখন এখন খেয়াল করি, এখানে খ নম্বরে ডাব্লিউ এখানে দেয়া আছে, আলফাও দেয়া আছে, সবকিছু দেয়া আছে। তাহলে আমরা যদি এই যে এই সমীকরণটা যদি আবার লিখি এখানে খ নম্বরের, আচ্ছা সরি খ নম্বর না, গ নম্বর আর কি, এখানে খ নম্বরের যে সমীকরণ গ নম্বরে তো সেম সমীকরণই হবে, জাস্ট এখানে মানগুলা দেয়া আর কি। তাহলে T1 ডিভাইড বাই সাইন 150, T2 ডিভাইড বাই, এখানে আলফার মান দেওয়া 30 ডিগ্রি, তাহলে এটাও হবে সাইন 150। ডাব্লিউ এর মান দেওয়া কত? 10। তাহলে 10 ডিভাইড বাই সাইন 30, এইরকম হবে না সমীকরণটা? হ্যাঁ, হবে। ওকে, এখন এটা পারবা না এটা বের করতে, T1 এবং T2 এর মান? হুম, পারবো। আচ্ছা দাঁড়াও, এখানে তো এখানে 30 হবে না, তো এখানে নিচে আছে কত? আলফা প্লাস 30। তো আলফা প্লাস 30 মানে এটা যদি আলফা 30 হয়, এটা হবে 60। তো এখন সবকিছু দেওয়া আছে, জাস্ট T1 এবং T2 এর মান বের করবো। এখানে আর তো তেমন কিছুই নেই। আচ্ছা একটু ওয়েট করো, আমাদের আগের ক্লাসে এই পর্যন্ত প্রবলেম গুলা ছিল আর কি, তো নতুন প্রবলেম নিয়ে আসা হয়নি। আচ্ছা দাঁড়াও, নিয়ে আসতেছি।
এই চ্যাপ্টারে অনেক ম্যাথ, এই জন্য আসলে সমস্যা। আর এই চ্যাপ্টারের ম্যাথ গুলা মানে প্রতিটাই ঠিক ভিন্ন ভিন্ন আর কি। এখন যে এখানে হোমওয়ার্ক দিব একবারে বেশ কয়েকটা, এই সুযোগও নেই। ওকে। আচ্ছা, এখন আমাদের যেটা এখানে দেখাইতে হচ্ছে যে ভূমির সাথে আলফা কোণে আনত একটি মসৃণ তলের উপর স্থাপিত একটি বস্তুকে তলের দৈর্ঘ্য বরাবর ক্রিয়াশীল বল P1 এবং আনুভূমিক বল P2 মিলে তলের উপরে সুস্থিত রাখে। এখন এই প্রশ্ন এবং আমরা এর আগে যেগুলা করছিলাম যে এখানে তলের উপর দুইটা বল ক্রিয়াশীল ছিল, এবং তারা কিন্তু এখানে ভিন্ন ভিন্ন ভাবে স্থির রাখছে এই বস্তুটাকে। আর এইখানে কিন্তু সিনারিও ভিন্ন। এখানে বলছে যে এখন কিন্তু এখানে বলে নাই যে এরা আলাদা আলাদা ভাবে স্থির রাখছে, এটা কিন্তু একসাথে স্থির অবস্থায় রাখছে ওই বস্তুটাকে। আলফা P1 এবং P2 প্রত্যেকের মান অর্ধেক হলেও বস্তুটি তলের উপর সুস্থিত ভাবে থাকে। দেখাও যে P1 P2 এত। ওকে। আজকে যে একটা ম্যাথ করাইলাম আগের সলভ থেকে নিয়ে এসে, ওইখানে কিন্তু বলছে যে ওই দুইটা আলাদা আলাদা ভাবে স্থির রাখে, তখন কিন্তু আমাদের দুইটা চিত্র আঁকাইতে হয়েছে। বাট এই ম্যাথটা কিন্তু ওই রকম না। ওকে, এখন এখানে দুইটা বল একসাথেই তাকে স্থির অবস্থায় রাখবে। আমরা যদি এখানে চিত্রটা আঁকাই, তো এখন এই কোণটা হচ্ছে আলফা। এখন এই জায়গাতে একটা বস্তু আছে, আমরা এটা এখানে ধরে নিলাম যে একটা এখানে বস্তু আছে। তো এই বস্তুটাকে তলের দৈর্ঘ্য বরাবর একটা বল আছে P1, তাহলে এখানে P1 এখানে প্রথমে ক্রিয়াশীল থাকবে তলের তলের দৈর্ঘ্য বরাবর, মানে এটা হচ্ছে P1। এবং এই বস্তুটার যে ওজন, এটা তো এখানে কাজ করবে নিচের দিক না, তাহলে ডাব্লিউ হচ্ছে এই দিকে। এবং তলের যে প্রতিক্রিয়া বল আমরা জানি এটা কাজ করবে এইভাবে। এবং আনুভূমিক বল P2, তাহলে এটা হচ্ছে আনুভূমিক। তাহলে এখানে দূর, তাহলে এইখানে আমাদের আর একটা বল আছে P2। এইগুলা বল মিলে এই যে ডাব্লিউ ওজনের যে বস্তুটা এখানে আছে তাকে সাম্যাবস্থায় রাখছে। তো এটা হচ্ছে আমাদের চিত্র। আচ্ছা, এখন এখানে বলছে যে আলফা P1 এবং P2 প্রত্যেকের মান অর্ধেক হলেও এই বস্তুটা সাম্যাবস্থায়